দীপঙ্করের সেদিন বিবেক নাড়া দিয়েছিল। তার মনে হয়েছিল তারও অধিকার আছে প্রতিকার করবার, তারও অধিকার আছে প্রতিবাদ করবার। লক্ষ্মীদের জীবনের এই আমূল পরিবর্তন কোনোভাবেই সে মেনে নিতে পারেনি, তাই সে ফিরে এসেছিল। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নিই আজকের পর্ব। আবার সেই গলির রাস্তা, তখনও দরজাটা তেমনিই খোলা। দীপঙ্কর একেবারে শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। সেই খোলা জানালার সামনে তখনও সুধাংশুর পেট ঘেঁষে বসে আছে লক্ষ্মীতে। তখনও হাসছে খিলখিল করে, তখনও লাভের ভাগ নিচ্ছে, তখনও চাকর এসে সকলের গ্লাস ভর্তি করে দিচ্ছে। যেমন চলছিল ঠিক তেমনিই চলছে। এদের আসর এমনি কতক্ষণ চলবে কে জানে। দীপঙ্কর হঠাৎ ডাকলে, লক্ষ্মীদি। ডাকটা শুনে লক্ষ্মীদি চমকে পেছন ফিরে দেখলে, তারপর বললে, কে? বলেই উঠে বাইরে চলে এলো। অন্ধকারে প্রথমে চিনতে পারেনি লক্ষ্মীদি, কিংবা হয়তো এতদিন পর দেখছে বলে না চেনাটাই স্বাভাবিক। দীপঙ্করও তো এতদিন পর দেখছে লক্ষ্মীদিকে। খানিকক্ষণ যেন হাঁ করে চেয়ে দেখলে দীপঙ্করের মুখের দিকে, বলে, কে আপনি? কাকে চান? আমি লক্ষ্মীদি, আমি দীপু। ও তুই? কিরে, এতদিন পর তুই কোত্থেকে? লক্ষ্মীদি যেন বিব্রত হয়ে পড়ল বলে মনে হলো। দীপঙ্করকে কোথায় বসাবে এই নিয়ে যেন চিন্তান্বিত হলো, কিন্তু সে এক মুহূর্তের জন্য। হঠাৎ দীপঙ্কর বললে, আমি অনেকক্ষণ এসেছি লক্ষ্মীদি, সব দেখেছি। দীপঙ্করের মুখের দিকে ভালো করে চেয়ে যেন সন্দেহ হতে লাগলো লক্ষ্মীদির। দীপঙ্কর বললে, আমি এসেছিলাম একটা কাজে। লক্ষ্মীদি সেই কথা ধার দিয়েও গেল না, বলে, কি দেখেছিস? দীপঙ্কর বললে, আমার মুখে সে কথা নাই বা শুনলে? লক্ষ্মীদি বললে, আমি সিগারেট খাই, মদ খাই, এই তো। শুধু তাই নয়, আরও অনেক কিছু দেখেছি। লক্ষ্মীদি বললে, লুকিয়ে লুকিয়ে পরের বাড়ির ভেতর চেয়ে দেখতে তোর লজ্জা করে না? লক্ষ্মীদির গলাটা যেন একটু তীক্ষ্ণ শোনালো। দীপঙ্কর বললে, পর মনে করলে তো আমি চেয়ে দেখতাম না, আর তোমাকে পর মনে করলে তোমার সঙ্গে কথা না বলেই আমি চলে যেতাম। চলে যেতে গিয়েও যেতে পারলাম না, ফিরে এসে তোমাকে ডাকলুম। লক্ষ্মীদি কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললে, এখন কি কাজে এসেছিস তাই বল। দীপঙ্কর বললে, তুমি খুবই ব্যস্ত আমি জানি, আমার সঙ্গে কথা বললে তোমার সময় নষ্ট হবে তাও জানি, সুতরাং নিজের কাজটা সেরেই আমি চলে যাব। তোমাকে বিরক্ত করতে আর কখনো আসবো না তোমার বাড়িতে। কিন্তু আমার সঙ্গে তোর কাজটা কি? দীপঙ্কর বললে, তোমার বাবার ঠিকানাটা দাও তো, ঠিকানাটা আমার দরকার। হঠাৎই ভেতর থেকে কে যেন ডাকলে, মিসেস দাতার। লক্ষ্মীদি সেই ডাকের উত্তর না দিয়ে বললে, কেন? ঠিকানা নিয়ে তুই কি করবি? মিসেস দাতার, কোথায় গেলেন আপনি? বলতে বলতে সেই ভদ্রলোক বাইরে এসে হাজির। এরই নাম সুধাংশু। তার পেছনে চৌধুরীও এলো, আর তার পেছনে আরও দুজন ভদ্রলোক। দীপঙ্করকে দেখে তারা অবাক হয়ে গেছে। লক্ষ্মীদি তাদের দিকে না চেয়ে বলতে লাগলো, ঠিকানা নিয়ে তুই আমার বাবাকে জানাবি ভেবেছিস? কেন? বাবাকে জানি তোর কিসের লাভ? কি হবে বাবাকে জানিয়ে? আমাকে অপমান করবার জন্য? আমাকে ভালো করবার জন্য? কি মতলব করে এসেছিস তাই বল, বল আমাকে। দীপঙ্করের মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। এতগুলো লোক, তারাও কিছু বুঝতে পারছে না। কে দীপঙ্কর? আর লক্ষ্মীদির সঙ্গে দীপঙ্করেরই বা কী সম্পর্ক, তাও তারা জানে না।
লক্ষ্মীদি আবার প্রশ্ন করলে, কথা বলছিস না কেন? কথা বল। ভদ্রলোকেরা দীপঙ্করের মুখের দিকে তখনও হাঁ করে তাকিয়ে আছে। সবাই সিগারেট খাচ্ছে। দীপঙ্করের চেহারা, দীপঙ্করের হাবভাব দেখে মিসেস দাতারের সঙ্গে তার সম্পর্কটা আন্দাজ করবার চেষ্টা করছে। সুধাংশু জিজ্ঞেস করলে, ইনি কে মিসেস দাতার? লক্ষ্মীদি সেই কথার উত্তর দিলে না। বললে, কিরে, বোবা হয়ে গেলি নাকি? দীপঙ্কর একটু থেমে বললে, না, বোবা হয়নি। বোবা হলেই অবশ্য ভালো হতো। তোমার কাণ্ডজ্ঞান দেখে বোবা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু থাক, এখন আমি যাই। কার সঙ্গে কথা বলছেন মিসেস দাতার? কে এই ভদ্রলোক? লক্ষ্মীদি বললে, তোমরা থামো। তা যে কাজের জন্য এসেছিলি তা না বলি চলে যাচ্ছিস কেন? সুধাংশু বললে, আপনি রাগ করছেন কেন স্যার? খেলবার যদি ইচ্ছে থাকে তো আপনিও খেলুন না, আমাদের কোনো আপত্তি নেই। আপনার লাগ ভালো থাকলে আপনি জিতবেন, আমরা রাগ করব না। যে যার ভাগ্য নিয়ে এসেছি আমরা। জীবনটাই তো জুয়া মশায়। দীপঙ্কর বললে, না, আপনারাই খেলুন। আমি তাস খেলতে জানি না। আপনাদের সময় নষ্ট করবার জন্য আমায় ক্ষমা করবেন। আমি এখন চলে যাচ্ছি। তারপর একটু থেমে বললে, আর তাছাড়া আপনাদের মতো আমি জীবনটাকে জুয়া বলে মনে করি না। জীবনের আরও অনেক মানে আছে। জুয়া খেলে নষ্ট হওয়ার জন্য মানুষের সৃষ্টি হয়নি। সেই সব নিয়ে মাথা ঘামানোর সময়ও আপনাদের নেই। আর আমারও সময়ের দাম আছে, নইলে এই নিয়ে অনেক কথাই বলা যায়। চৌধুরী সিগারেটে টান দিয়ে বললে, ঠিক বলেছেন দাদা, টাইম ইজ মানি। অন্য সবাই চৌধুরীর কথা বলার ঢং দেখে হো হো করে হেসে উঠল। লক্ষ্মীদিও হেসে উঠল সকলের সঙ্গে। দীপঙ্করের মনে হলো যেন সবাই তাকে ঠাট্টা করছে। সবাই হাসির পাত্র পেয়েছে তাকে। কিন্তু এর চেয়েও অনেক অপ্রিয় ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছে দীপঙ্কর। এতে বিচলিত হলে চলে না। দীপঙ্করের মনে হলো এদেশে চেনে। এরাই হলো কোট প্যান্ট পরা ছিটে ফোঁটা। আসলে ছিটে ফোঁটার সঙ্গে এদের ভেতরের কোনো তফাৎ নেই। ছিটে ফোঁটারা কালীঘাটের বাজারে যেত, আর এরা এসেছে লক্ষ্মীদির বাড়িতে। উদ্দেশ্য একই। এরাই অনন্তরাও ভাবে, এরাই ঘোষাল সাহেব, এরাই মিস মাইকেলের টম ডিক হ্যারি। এদের কোনো জাত নেই। এরা সারা পৃথিবী জুড়ে রয়েছে। পৃথিবী জুড়ে রাজত্ব করছে এরাই। হঠাৎ সুধাংশু বললে, মিসেস দাতারকে আপনি একলা পেতে চান বুঝি? লক্ষ্মীদি সে কথার প্রতিবাদ করলে। বললে, তুমি থামো সুধাংশু, কার সঙ্গে কি কথা বলতে হয় জানো না? তারপর দীপঙ্করের দিকে চেয়ে বললে, তুই এখন যা দীপু, এখন চলে যা। রাত্রিরে আর কখনো আসবি না আমাদের বাড়িতে। দীপঙ্কর চেয়ে দেখলে লক্ষ্মীদির মুখের দিকে। লক্ষ্মীদির মুখের কথাগুলো যেন বড় করুণ হয়ে বাজল দীপঙ্করের মনে। লক্ষ্মীদি পিঠে হাত দিয়ে দীপঙ্করকে দরজার দিকে নিয়ে চলল। অন্ধকার চারিদিক এইখানটায়। দরজার কাছে এসে দীপঙ্কর থামল। বললে, এর পরেও আসতে বলো তুমি আমাকে? লক্ষ্মীদি বললে, আর কখনো আসিস নে তুই। দীপঙ্কর বললে, আসবার সময় অনেক কিছু ভেবে এসেছিলাম, অনেক কথাও ছিল তোমার সঙ্গে, কিন্তু কিছুই বলা হলো না। লক্ষ্মীদি বললে, কিন্তু প্রাণ গেলেও বাবার ঠিকানা আমি তোকে দিতে পারবো না। বিশ্বাস করো লক্ষ্মীদি, তোমার কথা আমি তোমার বাবাকে জানাবো না। আমি সতীর জন্যই ঠিকানাটা নিতাম। সতী? সতী কোথায়? লক্ষ্মীদি সতীর নাম শুনে চমকে উঠল। বললে, সতীর জন্য বাবাকে চিঠি লিখবি কেন? কি হয়েছে সতীর? দীপঙ্কর বললে, সতী তোমার চেয়েও কষ্টে আছে।
তোমার তো তবু যা খুশি করবার স্বাধীনতা আছে, কিন্তু তাও নেই। তার কষ্টের প্রতিকার কেবল তোমার বাবাই করতে পারেন। কিন্তু সতীর তো বিয়ে হয়েছে বড়লোকের বাড়িতে। বাবা তো নিজেই অনেক দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে গেছেন। তার তো অনেক টাকা। তা শুধু টাকা হলে কি সুখ হয় সংসারে? লক্ষ্মীদি বললে, আমার টাকা থাকলে কি আজ এইরকম করে সংসার চালাতে হতো? টাকা নেই বলেই তো আমার এত কষ্ট। দীপঙ্কর বললে, ওসব কথা থাক, তুমি ঠিকানাটা দাও, আমি আজই চিঠি লিখে দেব। আমি কথা দিচ্ছি, তোমার কথা লিখব না চিঠিতে। লক্ষ্মীদি কি যেন ভাবলে, বলে, আমার সঙ্গে যে তোর দেখা হয়েছে তাও জানাবি না তো? না। আমার বিয়ের আগে তুই যে শম্ভুকে গিয়ে চিঠি দিয়ে আসতিস তাও জানাবি না? না, তাও জানাবো না। লক্ষ্মীদি আবার বললে, ভেবেছিলাম বাবার কাছ থেকে চলে এসে নিজের এক নতুন সংসার গড়ে তুলব। আমার অহংকার, আমার অভিমান সব কিছু বজায় রাখতে পারবো আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে, আকাশে মাথা ঠেকিয়ে রাখব। কিন্তু সব স্বাদ ধুলোয় লুটিয়ে গেল। আমি একেবারে ফুরিয়ে গেলাম রে। এই বলে লক্ষ্মীদি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। দীপঙ্কর বললে, তোমার মায়া কান্না শোনবার সময় নেই আমার। তুমি ঠিকানাটা দেবে তো দাও। আমার নিজেরও অনেক সমস্যা আছে, আমার নিজেরও অনেক কাজ আছে। লক্ষ্মীদি দীপঙ্করের দিকে মুখ তুলে চাইলে। দীপঙ্কর বললে, তোমাকে দেখছি আর ভাবছি তুমি এখনো সেই রকমই আছো, সেই একই রকম। কিন্তু পৃথিবী কত বদলে যাচ্ছে দিন দিন, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। মান অভিমান সব মানুষেরই থাকে, কিন্তু একটা বয়সের পর তা আর মানায় না। লক্ষ্মীদি কথাগুলো বোধহয় বুঝতে পারলে না। দীপঙ্কর বললে, লোকের বয়স বাড়ে আর সঙ্গে সঙ্গে তার জ্ঞানও বাড়ে, কিন্তু তোমার এই কীরকম বলো তো? যত বয়স বাড়ছে ততই তুমি ছেলে মানুষ হয়ে যাচ্ছ। তার মানে? তার মানে আমি তোমাকে বারবার বোঝাতে পারবো না, আর তুমি বুঝবেও না। তোমার মুখে এখনও আমি মদের গন্ধ পাচ্ছি। যদি তুমি সুস্থ থাকতে তাহলে তোমায় বোঝাতুম। লক্ষ্মীদি হঠাৎ আরও গম্ভীর হয়ে গেল, বললে, তুই যখন ওই কথাই বললি তাহলে আয়, আয় আমার সঙ্গে, দেখে যা। এই বলে লক্ষ্মীদি দীপঙ্করের হাতটা খপ করে ধরে ফেললে। দীপঙ্কর বললে, ছাড়ো, হাত ছাড়ো। না, তোকে দেখতেই হবে, তুই নিজের চোখেই আজ দেখে যা। দীপঙ্কর বললে, আমি দেখেছি, যা দেখবার আমি সব দেখেছি। না, তুই কিছুই দেখিসনি, তোর দেখবার এখনো অনেক বাকি। এই বলে লক্ষ্মীদি হিড়হিড় করে দীপঙ্করকে টেনে ভেতরে নিয়ে চলল আবার। দীপঙ্কর বললে, তোমার ওই ঘরে ওরা সব রয়েছে, ওরা কি ভাববে বলো তো? ছাড়ো আমাকে। লক্ষ্মীদি দীপঙ্করকে নিয়ে একেবারে সোজা ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। মনে আছে, দীপঙ্করকে সেই অবস্থায় দেখে ঘরের মধ্যে যারা ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল সেই দিন। তারা ভেবেছিল যেন হয়তো দীপঙ্করও তাদের মতো একজন। ভেবেছিল দীপঙ্করও তাদের মতো রোজ সেইখানে গিয়ে তাস খেলবে, তাদের মতো দান ফেলবে, আর সময়ের আর মাংসের সদ্ব্যবহার করবে। কিন্তু লক্ষ্মীদির কথায় সবাই চমকে উঠল। লক্ষ্মীদি বললে, তোমরা এখন ওঠো সুধাংশু, চৌধুরী তুমিও ওঠো, তোমরাও আজ সকলেই ওঠো। চৌধুরী বললে, সে কি মিসেস দাতার, এখনো যে নাইট ইজ ইয়াং। হোক, আজ দীপু এসেছে, দীপুর সঙ্গে আজ আমার একটু কাজ আছে, আজ তোমরা ওঠো। লক্ষ্মীদির চোখের চাওয়ায় বোধহয় রুদ্ধতা ছিল, কেউ আর বেশি আপত্তি করলে না। আস্তে আস্তে সবাই উঠতে লাগলো, যেন অনিচ্ছে রয়েছে উঠতে। শুট পরা ভদ্রলোক সব, হয়তো বা ভালো চাকরি করে সবাই।
আপিসের কোনো বড় সাহেব হয়তো হবে, গভর্নমেন্ট আপিসের বিগ বস। এদের ভয়ে আপিসের ক্লার্করা কাঁপে। দামি সিগারেট খাচ্ছে, দামি আংটি পরেছে, দামি সময় জ্ঞান সময় নষ্ট না করে এখানে টাকা উপায় করতে এসেছে। কিন্তু লক্ষ্মীদের সামনে সবাই মাথা নিচু করে ফেললে। সুধাংশু বললে, গুড লাক টু ইউ বয়। লক্ষ্মীদি বললে, চুপ সুধাংশু, দীপু আমার ভাইয়ের মতন। চৌধুরী বলে উঠল, ভাই ভাতারি বুঝি? লক্ষ্মীদি আর থাকতে পারলেন না, ঠাস করে চৌধুরীর গালে একটা চড় কষিয়ে দিয়েছে। হঠাৎই চড় খেয়ে চৌধুরী যেন টলে পড়ছিল, কিন্তু নিজেকে সামলে নিলে। লক্ষ্মীদি বললে, কার সঙ্গে কি কথা বলতে হয় জানো না তো চুপ করে থাকতে পারো না? চৌধুরী আর কোনো কথাই বললে না। আস্তে আস্তে আহত কুকুরের মতো নিজের জুতো জোড়া পায়ে পড়তে লাগলো। সুধাংশু সিগারেটের টিনটা হাতে তুলে নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো, আর তারপর সবাই বাইরে চলে যাবার পর লক্ষ্মীদি বললে, কেশব, বাইরে দরজায় খিল দিয়ে গিয়ে যা। কেশব চলে যেতেই দীপঙ্কর লক্ষ্মীদির মুখের দিকে চাইলে। একেবারে অন্যরকম চেহারা হয়ে গেছে তখন, আবার একেবারে অন্য এক মানুষ। লক্ষ্মীদির সামনে দাঁড়িয়ে থাকতেও যেন ভয় পাচ্ছিল। কেশব আসতে লক্ষ্মীদি বললে, এসব সরিয়ে নিয়ে যা, আর সব পরিষ্কার করে ফেল। খানিক্ষণের মধ্যেই সব পরিষ্কার হয়ে গেল। সিগারেটের ছাইদানি, মদের গ্লাস, চায়ের কাপ, যা সব কিছু ছিল সব। লক্ষ্মীদি বাক্সের ভেতর কি যেন একটা খুঁজছিল। টাকা পয়সার আওয়াজ হলো। একটা টাকা নিয়ে কেশবের হাতে দিলে, বলে, যা তো কেশব, দুটো মিষ্টি নিয়ে আয় তো দোকান থেকে, রসগোল্লা হোক, পান্তুয়া হোক। দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, মিষ্টি কি হবে? আমার জন্য? হ্যাঁ, তুই খাবি। দীপঙ্কর বললে, কিন্তু আমি তো এক্ষুনি বাড়ি যাব, আমার তো কাছেই বাড়ি। কাছেই? কোথায়? দীপঙ্কর বললে, এই তো স্টেশন রোডেই বাড়ি ভাড়া করেছি, মাও তো আছে, একটা চাকরও আছে। আমি তো আর ঈশ্বর গাঙ্গুলির লেনে নেই। লক্ষ্মীদি বললে, তা হোক, এখন তো আপিস থেকেই আসছিস, একটু না হয় খেলি দিদির বাড়িতে। তারপর হঠাৎ বললে, তবে জুয়ার টাকায় যদি তোর খেতে আপত্তি থাকে তাহলে আর জোর করব না। দীপঙ্কর বললে, তুমিও তো জুয়ার টাকাতেই খাও। আমার কথা আলাদা, আমি আর তুই কি আর এক? তোর হয়তো এখানে বসতেই ঘেন্না হচ্ছে, কিন্তু এতই যদি ঘেন্না তোমার, তাহলে ওদের আসতে দাও কেন? লক্ষ্মীদি বললে, কেন আসতে দিই তাই দেখাতেই তো তোকে ডাকলুম। অনন্তও একদিন এসেছিল আমার উপকার করতে, আমার সাহায্য করতে, আমার সব খরচ দিচ্ছিল, বাড়ি ভাড়া, আমার খাওয়া খরচ, আমার ছেলের। তোমার ছেলে? দীপঙ্কর চমকে উঠল। লক্ষ্মীদির আবার ছেলে আছে নাকি? এমন সময় কেশব এসে ঢুকলো খাবার নিয়ে, একটা রেকাবি করে, দুটো মিষ্টি সামনে এগিয়ে দিলে, এক গ্লাস জলও দিলে। দিয়েই চলে যাচ্ছিল। লক্ষ্মীদি বললে, বাবুর ঘরের দরজাটা খুলে দিয়ে আয় তো কেশব। দীপঙ্কর বললে, তোমার ছেলে মানে? তোমার আবার ছেলে আছে নাকি লক্ষ্মীদি? লক্ষ্মীদি বললে, মিষ্টি দুটো খেয়ে ফেল, আমার নিজের ছেলেও ওই টাকাতেই খায়, ওই টাকাতেই পড়ে। তাকে যখন আমি দিতে পারি তখন তোকে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু তোমার সেই ছেলে কোথায়? লক্ষ্মীদি বললে, সে অনেক দূরে, দেরাদুনে। আমার কাছ থেকে তাকে অনেক দূরে রেখেছি, সে যেন আমার ছোঁয়াচ না পায়, তাই। কিন্তু এতদিন তো জানতুম না। লক্ষ্মীদি হাসতে লাগলো, বললে, মানুষের সবটা কি আর জানা যায়? তারপর দীপঙ্করের মুখ চোখের ভাব দেখে বললে, কিন্তু কার ছেলে সেটা তো জিজ্ঞেস করলি না?
দীপঙ্কর মিষ্টিটা মুখে দিয়েও গিলতে পারলে না। লক্ষ্মীদের মুখে দিকে চেয়ে অবাক হয়ে রইল। কার ছেলে মানে? লক্ষ্মীদি বললে, মানে শম্ভুর না অনন্তর? দীপঙ্করের অবাক হওয়ার আগে আরেকজন ঘরে ঢুকলো আস্তে আস্তে। লক্ষ্মীদি সেই দিকে চেয়ে বললে, এসো এসো, বসো। এই বলে লক্ষ্মীদি তাকে গিয়ে ধরলে। ভূতের মতন একটা ছায়া শরীর সামনের দিকে এগিয়ে এলো, যেন হাওয়ায় ভাসছে। একটা মোটা আধময়লা পাঞ্জাবি গায়ে আর মোটা ধুতি। মাথার চুলগুলো পাতলা, গাল তোবড়ানো, চোখ দুটো ঢোকা। বৃদ্ধ অথর্ব পঙ্গু একটা মানুষ। দীপঙ্করের ভয় করতে লাগলো। লক্ষ্মীদি জিজ্ঞেস করলে, একে চিনতে পারছো তুমি? লোকটা দীপঙ্করের দিকে চাইলে, কিন্তু ঝাপসা দৃষ্টি দিয়ে। সেই চোখে কোনো দৃষ্টি নেই যেন। দীপঙ্করের দিকে চেয়ে লক্ষ্মীদি বললে, তুই চিনতে পারছিস? কে ইনি? লক্ষ্মীদি বললে, এই হলো দীপু, আমাদের দীপঙ্কর। সেই তোমাকে যে কালীঘাটের মন্দিরে গিয়ে চিঠি দিয়ে আসতো, মনে নেই? সে যেন কত যুগ আগেকার কথা। সেই মানুষ এমন হতে হয়? সেই মানুষেরই এই চেহারা হতে হয়? কোথায় রইল সেই ঘন ঘন সিগারেট খাওয়া, সেই স্যুট টাই? বিংশ শতাব্দীর ট্রেড ডিপ্রেশনের ভূতি যেন সেই দিন দীপঙ্করের সামনে উদয় হয়েছিল সশরীরে। সারা পৃথিবীর পীড়িত মানবাত্মা যেন নিঃশব্দে আর্তনাদ করে উঠেছিল সেই দিন সেই দাতার বাবুর মধ্য দিয়ে। দাতার বাবুর লক্ষ্মীদের কথায় একটু চোখ তুললে, চোখ দুটো যেন একটু ফাঁক হলো। কিন্তু চিনতে পারলে কি চিনতে পারলে না তা বোঝা গেল না। দীপঙ্করের দিকে চেয়ে লক্ষ্মীদি বললে, আগের চেয়ে এখন অনেক ভালো হয়েছে। আগে সারাদিন চিৎকার করত, এখন চুপচাপই থাকে। তারপর দাতারবাবুর দিকে চেয়ে বললে, খিদে পেয়েছে? দাতারবাবু ঘাড় নাড়লে। লক্ষ্মীদি বললে, ভাত খাবে? সব কথাতেই ঘাড় নাড়তে লাগলো দাতারবাবু। লক্ষ্মীদি বললে, দেখছিস তো, এখন তবু চেনা যায়, এখন তবু বেঁচে আছে বলে বোঝা যায়। আগে তো একেবারে আশাই ছেড়ে দিয়েছিলুম। ডাক্তার বলেছে আরও বছর খানেক লাগলে পুরোপুরি সারতে পারবে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি করে সারিয়ে তুললে তুমি? টাকার জোরে। টাকার জোরে? কথাটা খট করে কানে বাজল দীপঙ্করের। টাকার জোরে মানুষকে বাঁচানো যায়? পৃথিবীতে টাকাই সব তাহলে? অঘোরদাদু কি তাহলে ঠিক কথাই বলেছিল? অঘোরদাদু তাহলে তাকে ভুল শেখায়নি? আর অঘোরদাদুর কথাই যদি সত্যি হবে, তাহলে কেন এমন মর্মান্তিক পরিণত হলো তার শেষকালে? কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? লক্ষ্মীদি বললে, অনন্ত দিত। অনন্ত তো অনেক টাকা উপায় করত। ওই তোদের ঘোষাল সাহেবকে ঘুষ দিয়ে অনেক কন্ট্যাক্ট পেয়েছিল, সবই আমাকে দিত। আর সেই টাকাতেই তো বাড়ি ভাড়াটা মিটিয়েছি, ছেলেকে মাসে মাসে পাঠিয়েছি, আর শম্ভুর চিকিৎসা চালিয়েছি। কিন্তু এখন সেই অনন্তবাবু কোথায়? তাকে তো দেখছি না এখানে। দাতারবাবু হঠাৎ কি যেন বললে, ভালো করে ঠিক বোঝা গেল না কথাগুলো। দীপঙ্কর বুঝতে পারলে না, লক্ষ্মীদিও বুঝতে পারলে না। লক্ষ্মীদি দাতারবাবুর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে, কি বলছো তুমি? কিছু বলছো? দাতারবাবু আবার কিছু বললে। দীপঙ্কর তবুও বুঝতে পারলে না। লক্ষ্মীদি বললে, বলছে ঘুম পাচ্ছে। তারপর লক্ষ্মীদি দাতারবাবুকে ধরে পাশের ঘরে নিয়ে গেল। যাবার আগে বললে, একটু তুই বস দীপু, আমি শম্ভুকে ঘুম পাড়িয়ে আসি। দীপঙ্কর একলাই বসে রইল। খানিক পর লক্ষ্মীদি আবার ফিরে এলো। দীপঙ্করের পাশে বসলে, বললে, এখন অনেকটাই ভালো, দেখলি তো? ওর ঘরে গিয়ে তোর নাম বলছিল, তোকে চিনতে পেরেছে জানিস? দীপঙ্কর বললে,
এইবার ভালো হয়ে উঠলে তুমি ডাক্তারবাবুকে নিয়ে অন্য কোথাও দূরে চলে যাও লক্ষ্মীদি। কলকাতাটা তোমার জন্য নয়। লক্ষ্মীদি বললে, কিন্তু কলকাতা ছেড়ে গেলে এত টাকা কোত্থেকে আসবে? কলকাতার মতন এত জুয়ারি কোথায় পাবো? দীপঙ্কর বললে, আমি দেব। তুই কেন দিবি? তোর কিসের দায়? কোনো দায় নেই, ভেবে নাও এমনি দেব। কিন্তু এমনি আমি কিছু নেব না। জীবনে কখনো কারোর কাছে ভিক্ষে করিনি, খালি হাতে কখনো টাকা নিইনি কারোর কাছে। দীপঙ্কর বললে, কিন্তু অনন্তবাবুও কি তোমার কাছ থেকে কিছু চেয়েছে? লক্ষ্মীদি বললে, চেয়েছে বই কি, চেয়েছে আর পেয়েওছে। কি বলছো তুমি? লক্ষ্মীদি স্পষ্ট করেই বললে, সত্যি কথাই বলছি, কিন্তু অনন্তরই ভুল। অনন্ত ভেবেছিল টাকাটাই বুঝি আমার কাছে সবচেয়ে বড়। অনন্ত জানতো না টাকাটা আমার দরকার বটে, কিন্তু আগে শম্ভু, আগে আমার ছেলে, তারপর টাকা। সে আমার ছেলেকে পর্যন্ত ভুলিয়ে দিতে চেয়েছিল। আমি যে মা, সে কথাও সে ভোলাতে চেয়েছিল আমাকে। সে ভেবেছিল আমি বুঝি বাজারের একজন মেয়ে মানুষ। তারপর তারপর তাকে জুতো মেরে তাড়িয়ে দিলুম একদিন। আমাকে তো সে চেনে না। আমি মেয়ে মানুষ হতে পারি, কিন্তু আমি তো মা, আমি তো স্ত্রীও বটে। আর সেই কথাটাই তাকে জুতো মেরে বুঝিয়ে দিলুম একদিন। তার মানে? লক্ষ্মীদি বললে, অনন্ত ভেবেছিল সে চলে গেলে আমি উপোস করে মরব, শম্ভু চিকিৎসা হবে না, আর আমার ছেলের স্কুল দেরাদুনে টাকা পাঠানোও হবে না। কিন্তু কলকাতা শহরকে তো আমি ভালো করে চিনে গিয়েছি তখন। কলকাতার সভ্য শিক্ষিত মানুষদের তখন আমি বুঝে নিয়েছি। আমি জুতো মেরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলুম আর বললুম, আমার সঙ্গে মদ খেতে দিয়েছি বলে কি আমি তোমার কেনা মেয়ে মানুষ হয়ে গেছি? লক্ষ্মীদির কথা শুনতে শুনতে দীপঙ্কর যেন এক অন্য জগতে চলে গিয়েছিল সেই দিন। 1937, 38, 39 সালের সেই কলকাতা। একদিকে কংগ্রেসের মিটিং, আরেকদিকে স্বদেশী সভা সমিতির হিড়িক, আরেকদিকে উচ্ছৃঙ্খল মানুষদের নৈশবিহার। একদিকে প্রাণমথবাবুদের অক্লান্ত নিষ্ঠা, কিরণদের আত্মোৎসর্গ, আরেকদিকে ছিটে ফোটাদের উৎপাত। চৌরঙ্গি শুরু থেকে একেবারে মিউজিয়াম পর্যন্ত সোজা লম্বা ফুটপাতের ওপর ঘোড়ার গাড়ি গাড়োয়ানদের জটলা। কোনো লোক পাশ দিয়ে গেলেই গাড়োয়ানেরা পাশ দিয়ে যেতে যেতে কানের কাছে ফিসফিস করে বলে যায়। যারা নতুন তারা একটু চমকে যায়, সমস্ত শরীরটাই শিরশির করে ওঠে। গলি রাস্তার মোড়ে ফিটন গাড়িগুলোর নিঃশব্দে ঝিময়, আর তারপর দৈবাদ এক একটা শিকার জুটে গেলে সোয়ারিকে নিয়ে গিয়ে তোলে একেবারে পার্ক স্ট্রিটে আর ফ্রি স্কুল স্ট্রিটের ফ্ল্যাট বাড়িগুলোতে মিস মাইকেলদের পাড়ায়। সেইখানে টাকা পয়সার লেনদেন চলে, মাংস কেনা বেচা চলে, আর কখনো কখনো ব্ল্যাকমেলিংও চলে। লক্ষ্মীদি একদিন সেজে গুজে এসে সেইখানেই দাঁড়ালো, ঠোঁটে লিপস্টিক মেখে, চোখে সুরমা এঁকে দাঁড়ালো এসে একেবারে রাজপথে, আপিস ফেরত জনতার মুখোমুখি, একেবারে ট্রাম বাস রাস্তার মোড়ে। তারপর একজন দুইজন আশেপাশে ঘুরতে লাগলো, কাছাকাছি দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। লক্ষ্মীদি একজনের দিকে চেয়ে একটু কটাক্ষ করলে আর চলতে লাগলো দক্ষিণমুখ, আর সঙ্গে সঙ্গে তারাও চলতে লাগলো পেছন পেছন। তারপর লক্ষ্মীদি তখন পরের দিন কি খাবে তার কোনো ব্যবস্থা নেই। ছেলেকে দেরাদুনে টাকা পাঠাতে হবে, 50 টাকা, তারও কোনো জোগাড় নেই। দাতারবাবু তখনও তালাবন্ধ ঘরের মধ্যে বসে চিৎকার করছে। রাত্রে তাকে কি খেতে দেবে তারও কোনো জোগাড় নেই। লক্ষ্মীদি বললে, আমি তখন আর কিছুই ভাববার সময় পাইনি। যা করে হোক, যেমন করে হোক আমাকে বাঁচতে হবে, আমাকে দাঁড়াতেই হবে। আমি শাড়িটাকে আরও আঁট করে গায়ে লাগিয়ে নিলাম। তারপর একবার আর চোখে চেয়ে দেখলাম লোকটা তখনও আমার পেছন পেছন আসছে, আর আমি আস্তে আস্তে চলতে লাগলাম।
লোকটা তখন একেবারে কাছে এসে গেল, একেবারে আমার কাছাকাছি। তারপর একটা ট্যাক্সি যাচ্ছিল, তাকে থামিয়ে আমি উঠলুম। লোকটাও সাহস পেয়ে উঠল ট্যাক্সিতে। তারপর লক্ষ্মীদি গল্প বলতে বলতে হঠাৎ দাঁড়িয়ে উঠল, বললে, তুই বাবার ঠিকানাটা চেয়েছিলি না? দীপঙ্কর বললে, তারপর কি হলো বলো না। লক্ষ্মীদি বললে, তারপর সেই প্রথম সুধাংশু এলো আমার বাড়িতে, আর তারপর নিয়ে এলো চৌধুরীকে, আর তারপর একে একে অনেকেই এসে হাজির হলো। তাসের আড্ডা জমল। শম্ভুরও চিকিৎসা চলতে লাগলো সঙ্গে সঙ্গে। কিন্তু তোমাদের ছেলে আছে তা তো আমি জানতাম না। কেউই জানে না, শম্ভুও জানে না। হয়তো ছেলে না থাকলে এতদিনে কোথায় ভেসে চলে যেতাম, কেউ আমাকে খুঁজেও পেত না। হয়তো শম্ভুও বাঁচত না। মনে আছে সেই দিন লক্ষ্মীদির সেই ঘরে বসে লক্ষ্মীদিকে যেন বড় রহস্যময়ী বলে মনে হয়েছিল। কোথায় গেল সেই কলেজে পড়া মেয়ে ছোট লক্ষ্মীদি? ভাগ্যের কত ঘাট পেরিয়ে কোথা দিয়ে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা করেছে। বাইরে থেকে দীপঙ্কর এতদিন তা জানতেই পারেনি। এতদিন যেন ঘৃণা করে এসেছে দীপঙ্কর লক্ষ্মীদিকে। আর সেই দিন যেন কৌতূহল হলো লক্ষ্মীদির জন্য। এ তো হলো, কিন্তু তারপর তারপর কোথায় যাবে? কোথায় গিয়ে পৌঁছবে লক্ষ্মীদি? কোন আঘাটায় গিয়ে লক্ষ্মীদি নৌকো ঠেকাবে? লক্ষ্মীদি বললে, তারপর একদিন মানুষ মানুষ হবে। মানুষকে? আমার ছেলের নাম রেখেছি মানস, এই দেখ তার ছবি। বলি লক্ষ্মীদি একটা ফটো বার করে দিলে বাক্স থেকে। দীপঙ্কর চেয়ে দেখলে। আশ্চর্য, সুন্দর মোটা সোটা থলথলে চেহারার একটা শিশু, বড় বড় চোখ। লক্ষ্মীদি কাছে ঘেঁষে দাঁড়ালো, বললে, কার মতন দেখতে হয়েছে বলতো? আমার মতো নাকি শম্ভুর মতন? লক্ষ্মীদির মুখের চেহারাটা যেন একেবারে অন্যরকম দেখালো। লক্ষ্মীদিকে যেন মায়ের মতো মনোরম বলে মনে হলো হঠাৎ। আশ্চর্য, একটু আগে যে লক্ষ্মীদিকে মদ খেতে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল দীপঙ্কর, সেই লক্ষ্মীদির মুখেই যেন কেমন কমনীয় লাবণ্য ফুটে উঠল। নিষ্পাপ নিষ্কলঙ্ক মাতৃমূর্তি। মা! কেশব এসে বাইরে দাঁড়ালো। লক্ষ্মীদি বললে, কি রে? কেশব বললে, বাবু ডাকছে। আমাকে? লক্ষ্মীদি বললে, দাঁড়া দীপু, আমি আসছি, শুনে আসি কি বলছে শম্ভু, বোধহয় খিদে পেয়েছে আবার। দীপঙ্কর বললে, আমি এখন উঠি লক্ষ্মীদি, অনেক রাত হয়ে গেল, আরেকদিন বরং আসবো। তুমি তোমার বাবার ঠিকানাটা দাও। লক্ষ্মীদি বললে, আমার কথা লিখবি না তো? দীপঙ্কর বললে, না, আমি তো তোমায় কথা দিয়েছি। আমার ঠিকানাও জানাবি না? বলছি তো না, আমি শুধু সতীর কথা লিখব। শুধু লিখব তিনি যেন এসে সতীকে নিয়ে যান নিজের কাছে। সতী শ্বশুরবাড়িতে বড় কষ্ট পাচ্ছে। লক্ষ্মীদি একটা কাগজে খচখচ করে ঠিকানাটা লিখে দিলে। তারপর দীপঙ্করের দিকে এগিয়ে এসে বললে, দেখিস আমার কথা যেন আবার লিখিস না। দীপঙ্কর কাগজটা নিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্মীদি বললে, কেশব, যা দরজাটা বন্ধ করে দিয়ে আয়। এই বলে লক্ষ্মীদি পাশের ঘরে চলে গেল। স্টেশন রোডে সমস্ত বাড়িটা বড় ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। এতক্ষণ ট্রেনটা বোধ হয় ধানবাদ ছেড়ে গেছে। মা হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হয়তো দীপঙ্করের কথাই মা ভাবছে। দীপঙ্করকে ছেড়ে এই মার প্রথম বাইরে থাকা। মা না থাকলে দীপঙ্করেরও যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে সমস্ত। পাশেই মার ঘর। অন্যদিন দীপু না আসা পর্যন্ত মা জেগে থাকে, বিছানায় শুয়ে শুয়েই উসখুস করে। বারবার কাশিকে বলে, ওরে দেখ তো, এই বোধহয় দীপু এলো। দীপু আমার কড়া নাড়ছে।
কিংবা অনেকদিন মা মেঝেতে পা ছড়িয়ে সলতে পাকাতে বসে। সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে প্রীতিম জ্বালবার সলতে। তারপর দীপু এলে খাবার এগিয়ে দেয়, পাশে বসে খাওয়ায়। মা নিরামিষ খায়, কিন্তু দীপঙ্করের জন্য মাছ করে, মাংস করে। দীপঙ্কর বলে, আমার জন্য কেন এসব করো মা তুমি? কেন রে, রান্না ভালো হয়নি বুঝি? না না, রান্নার জন্য নয়, হাত পুড়িয়ে এসব করবার দরকারটা কি? মা বলে, আমি তো রাঁধিনি, রেঁধেছে ক্ষীরোদা, ওই সন্তোষের মেয়ে। দীপঙ্কর জিজ্ঞেস করে, তা ওরা বুঝি এখানেই থাকবে? মা বলে, থাকবে বলেই তো এসেছে, এখন ধরেছে তোর সঙ্গে বিয়ে দেবে মেয়ের। তা মেয়েটাও খুব ভালো, মানেই তো, রান্না বান্না শিখেছে কেবল। দীপঙ্কর এইসব কথায় তেমন কান দেয় না। মা বলে, তা হ্যাঁ রে, লেখাপড়া জানা মেয়ে না হলে কি তোর পছন্দ হবে না? এরা তো দিতে দুতে পারবে না কিছুই, সন্তোষের পয়সা করে কিছুই নেই, নিলে ওই রাঙা সুতো বেঁধে মেয়েকেই শুধু নিতে হয়। এতেও দীপঙ্কর কিছুই কথা বলে না। খানিক পরে মা আবার জিজ্ঞেস করে, সন্তোষকে এখন কি বলি বলতো? ও তো খুব চেপে ধরেছে। ওই বলে, ক্ষীরির মতন এমন বউ তুমি পাবে না বৌদি, ও এক হাতে তোমার সংসারের সব দিক সামলাবে। দীপঙ্কর তখনও চুপ করে খাচ্ছিল। মা আবার জিজ্ঞেস করলে, তুই কি বলিস দীপু? কি বলি আমি সন্তোষকে? দীপঙ্কর বলে, আমি ও সম্বন্ধে কি বলবো মা, ও কথা তো আমি ভাবিনি। তা না ভেবেছিস তো এখন না হয় ভাবলি। দীপঙ্কর বললে, এখন কি আর ভাববার সময় আছে মা? রবিনসন সাহেব চাকরি ছেড়ে চলে যাবে, সেসব নিয়ে সবাই ব্যস্ত। তা সন্তোষকে তো একটা জবাব দিতে হবে, ও তো নাছোড় বান্দা একেবারে, বলে তোর সঙ্গে মেয়ের বিয়ে দেবেই। আহা, গরিব লোক তো, মেয়েটাও বড় লক্ষ্মী, এই কদিনেই বড় ন্যাওটা হয়ে পড়েছে আমার, ঠিক বিন্তিটার মতন। এই বলে মা আঁচলে চোখ দুটো মুছে নিলে। দীপঙ্কর বলেছিল, তা তোমার যা খুশি বলে দাও না, আমি তোমার কথায় কোনোদিন আপত্তি করেছি? অন্ধকার রাত্রে বিছানায় শুয়ে শুয়ে সেই সব কথাই মনে আসছিল। হয়তো কাশি থেকে ফিরেই মা আবার কথাটা পারবে। সন্তোষ কাকা যখন আছে তখন কোনো ভাবনা নেই। আর পাণ্ডারাও জানাশোনা, গাঙ্গুলি বাবুদের পুরনো পাণ্ডা, বুড়ো মানুষকে যেন হাতে ধরে রাস্তা পার করে দেয়। আর কাশি সেই সরু সরু গলি, শুনেছি গলিগুলোতে নাকি ভীষণ ভিড়, বড় বড় ষাঁড় রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে। ঘড়ি দিকে চেয়ে দেখলে দীপঙ্কর, রাত 11টা বেজে গেছে। কাশি রান্নাঘর ধুয়ে মুছে বাইরের বারান্দাটায় শুয়ে পড়েছে। আহা বেচারি। দীপঙ্কর বাইরে উঠে গিয়ে একবার দেখে নিলে সদর দরজায় খিল দিয়েছে কিনা। শেষকালে চোর ঢুকলে ছেলে মানুষকে দোষ দেওয়া চলবে না। বালিগঞ্জ স্টেশনের দিকে অনেক দূর থেকে একটা আপ ট্রেন আসবার শব্দ শোনা গেল। কোল ট্রাফিক, কয়লার ওপেন ওয়াগন চলছে, ডকে গিয়ে আনলোডিং হবে। দীপঙ্কর পকেট থেকে ঠিকানাটা বার করলে, লক্ষ্মীদির বাবার ঠিকানা। একটা চিঠির প্যাডের খাতায় চিঠি লিখতে বসলো। কাল সকালেই অফিসে যাবার পথে পোস্ট বক্সে ফেলে দিলেই চলবে। 1 সপ্তাহের মধ্যেই চিঠিখানা ভুবনেশ্বর বাবুর হাতে গিয়ে পৌঁছবে। দীপঙ্কর লিখতে লাগলো, শ্রী চরণেশু, আপনি আমাকে চিনিতে পারিবেন না। আমি ঈশ্বর গাঙ্গুলি লেনের অঘোর ভট্টাচার্যের বাড়িতে আগে থাকিতাম। আপনার কন্যা শ্রীমতী সতী ঘোষের সঙ্গে সেইখানেই আমার পরিচয়। শচীশবাবুকে এবং তাহার স্ত্রীকে আমি কাকাবাবু এবং কাকিমা বলিয়া ডাকিতাম। আমি তাহাদের বিশেষ স্নেহের পাত্র ছিলাম। সম্প্রতি একটি বিশেষ জরুরি কারণে আপনাকে এই চিঠি লিখিতে বাধ্য হইয়াছি। আপনার কন্যা শ্রীমতী সতীর জীবন তাহার শ্বশুরবাড়িতে নানা কারণে অত্যন্তই দুঃসহ হইয়া উঠিয়াছে। তাহার সমস্ত স্বাধীনতা খর্ব করা হইয়াছে।
আপনাকে সে চিঠি লিখিতেও পায় না। ঘটনাটা আমার কানে আসাতে অন্য কোনো উপায় না দেখিয়া আপনাকে এই পত্র দ্বারা সমস্ত অবগত করাইলাম। আপনি অবিলম্বে কলকাতায় আসিলে সমস্তই জানিতে পারিবেন। আমি সতীর একান্ত শুভাকাঙ্ক্ষী বলিয়াই আপনাকে এই পত্র লেখা অনিবার্য বিবেচনা করিয়াছি। পত্রপাঠ যথা কর্তব্য করিবেন। ইতি ভবদীয় দীপঙ্কর সেন। চিঠিটা বারবার করে পড়ে দেখলে দীপঙ্কর। চিঠিটা পেলেই হয়তো ভুবনেশ্বরবাবু টেলিগ্রাম করে বসবেন মেয়েকে, কিংবা যদি জাহাজ পায় তক্ষুনি চলে আসবেন। খুবই চিন্তিত হয়ে পড়বেন ভদ্রলোক। অনেক কাজের মানুষ তিনি। তারপর আচমকা একেবারে সতী শ্বশুরবাড়িতে এসে উঠবেন। সতী শাশুড়ি চমকে উঠবেন। সনাতনবাবুও অবাক হয়ে যাবেন। সতীও কম অবাক হবে না। কে চিঠি লিখলে তাকে? কে তার খবর দিলে? ভুবনেশ্বরবাবু বলবেন, কে যেন একজন দীপঙ্কর সেন, আমি তাকে চিনতে পারলাম না। দীপঙ্কর আবার চিঠিটা পড়তে লাগলো। চিঠিটা যেন পছন্দ হলো না। বাংলায় চিঠি লিখে অভ্যেস নেই দীপঙ্করের। বাংলায় চিঠি লিখতে গেলে কেমন যেন বক্তব্যটা স্পষ্ট হয় না ঠিক। আবার পড়ে দেখলে গোড়া থেকে, বারবার পড়ে দেখলে, না, ঠিক লেখা হয়নি। ফসফস করে চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। তারপর চিঠির টুকরোগুলো কুণ্ডলি পাকিয়ে জানালা দিয়ে বাইরের রাস্তায় ফেলে দিলে। কুণ্ডলিটা রাস্তায় পড়ে গড়াতে গড়াতে গ্যাসের তলায় নর্দমায় গিয়ে পড়ল। সমস্ত প্ল্যাটফর্মটা আলোয় আলো হয়ে গেছে তখনও। দোতলা থেকে প্ল্যাটফর্মটা স্পষ্ট দেখা যায়। শেষ প্যাসেঞ্জার ট্রেনটা তখন চলে গিয়েছে ডায়মন্ড হারবারের দিকে। কয়েকটা রাস্তার কুকুর লাইনের ওপর খাবার খুঁটে খুঁটে খাচ্ছে, আর নিজেদের মধ্যে ঝগড়া করছে ঘেউ ঘেউ করে। প্যাসেঞ্জারদের ফেলে যাওয়া খাবারের খালি ঠোঙা নিয়ে কাড়াকাড়ি চলছে ওদের মধ্যে। দীপঙ্কর আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মা এতক্ষণ কত দূরে? হয়তো বর্ধমান পেরিয়ে গেছে, ধানবাদও হয়তো পেরিয়ে গেছে। ডাবটা খায়নি, কমলা লেবুও খায়নি। চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়েছে মা সন্ধেবেলায়। কেন যে মাকে পাঠালো দীপঙ্কর? আর যদি পাঠালোই তো দীপঙ্কর নিজের সঙ্গে গেলেই তো পারত। রবিনসন সাহেব চলে যাওয়ার পর আপিসের ঝামেলা মিটে গেলেই পাঠালে হতো মাকে। মাও তো দীপঙ্করকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। না, এইবার অন্যরকম চিঠি লিখতে হবে। সহজ সাধাসিধে চিঠি। মনে মনে চিঠিটা মক্স করতে লাগলো দীপঙ্কর। শ্রী চরণেশু, আপনি অবিলম্বে একবার কলকাতায় এলে ভালো হয়। আপনার মেয়ে শ্রীমতী সতী ঘোষের অনুরোধ মতো এই চিঠি আপনাকে আমি লিখছি। আমাকে আপনি চিনতে পারবেন না, এখানে এলে সব জানতে পারবেন। ইতি দীপঙ্কর সেন। ব্যাস, আর কিছু লিখবার দরকার নেই। এটুকু লিখলেই যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু লিখতে গেলেই ব্যাপারটা আরো জটিল হয়ে উঠবে। হঠাৎই একটা শব্দে দীপঙ্কর চমকে উঠেছে। দীপু, ও দীপু! বিছানা ছেড়ে উঠতেই দীপঙ্কর অবাক হয়ে গেছে। মা, তুমি তুমি ফিরে এলে যে? মা বললে, না বাবা, আমার কাশি গয়া গিয়ে দরকার নেই বাবা, আমি চলে এলুম। আমার মন কেমন করতে লাগলো তোর জন্য। সে কি মা, অত করে সব ব্যবস্থা করে দিলাম আর তুমি কিনা ফিরে এলে? মা বললে, ওই বর্ধমান স্টেশনে নেমে পড়লাম বাবা। সন্তোষকে বললাম, আমায় কলকাতায় ফিরিয়ে নিয়ে চলো সন্তোষ। আমি বাবা বিশ্বনাথকে ফেলে কোথাও যাব না। আর দীপুই আমার বাবা বিশ্বনাথ, দীপুই আমার ঠাকুর দেবতা সব। এই বলে মা বিছানার ওপর উঠে বসে পড়ল। দীপঙ্কর বললে, কিন্তু ফিরে আসতে কষ্ট হলো তো খুব তোমার? ট্রেনে জায়গা পেয়েছিলে? তা পেয়েছিলাম বাবা, আর না পেলেও আমি ফিরে আসতাম। তোকে ছেড়ে বাবা বিশ্বনাথের কাছে গিয়েও আমার মন টিকত না। তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না।
বলেই মা সেখানে বসেই দীপুর মাথায় হাত বোলাতে লাগলো। দীপঙ্করের মনে হলো মা ফিরে এলো ভালোই হলো। মাকে ছেড়ে তারও মন টিকছিল না বাড়িতে। মাকে ছেড়ে দীপঙ্করও যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল সারাদিন। মাকে স্টেশনে পৌঁছে দিয়ে পর্যন্ত তার মনে শান্তি ছিল না। একবার সতীদের বাড়ির কাছে গিয়েছিল, একবার লক্ষ্মীদের বাড়িতে গিয়েছে। এতক্ষণে যেন শান্ত হলো দীপঙ্কর। দীপঙ্কর ডাকলে, মা, ও মা। মা কোথায়? আমি এসেছি। তখনও ভালো করে ভোর হয়নি। ঘরের ভেতরটাই তখনও অন্ধকার। দীপঙ্কর আস্তে আস্তে চোখ খুলল। আমি এসেছি, এই যে আমি। দীপঙ্কর সামনে সতীকে দেখে অবাক হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বললে, তুমি? কোত্থেকে এত ভোরে? সতী বললে, আমি চলে এলুম। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল নাকি দীপঙ্কর? সতী বললে, তোমার চাকরটা আমার দরজা খুলে দিয়েছে। শম্ভুর কাছ থেকে তোমার ঠিকানাটা নিয়ে চলে এসেছি। কিন্তু কি করে এলে? তোমাকে আসতে দিলে? সতী সমস্ত গায়ে ভালো করে চাদর জড়ালো। ঘোমটার ফাঁকে শুধু ফর্সা মুখটা বেরিয়ে আছে। বললে, দারোয়ানটা ঘুমিয়ে পড়েছিল, একটা ট্যাক্সি ধরে চলে এসেছি। তা মাসিমা কোথায়? দীপঙ্কর বললে, মা তো কাশিতে গেছে তীর্থ করতে। বাড়িতে চাকর ছাড়া আর কেউ নেই এখন। তা নাইবা থাকলো, মাসিমা কবে ফিরে আসবেন? মা তো সবে কাল দুপুরবেলা গেছে, ফিরতে 5-7 দিন দেরি। সতী চেয়ারটায় বসে পড়ল। বললে, একটা দিন তোমার এখানে থাকতে দেবে না? একটা দিন থেকে তারপর যা হয় একটা কিছু ব্যবস্থা করে নেব। কিন্তু কেউ যে নেই বাড়িতে। সতী বললে, নাইবা থাকলো, আমি তোমার কোনো অসুবিধাই করব না। ট্যাক্সিটা বাইরে দাঁড়িয়ে আছে, ওর ভাড়াটা তুমি মিটিয়ে দাও। কথাগুলো বলতে বলতে সতী থরথর করে যেন কাঁপছিল। দীপঙ্কর কি করবে কি বলবে কিছুই বুঝতে পারলে না। আস্তে আস্তে পকেট থেকে মানিব্যাগটা নিয়ে নিচে চলে গেল। ছোটবেলায় স্কুলের বইতে পড়েছিল দীপঙ্কর যে মানুষের জীবনটা নাকি ঠিক নদীর মতো, দুই পাশের উঁচু তীর দিয়ে আটঘাট বাঁধা। শুধু সামনেই দৌড়তে হয় দৌড় নিবার বেগে। প্রয়োজন হলে বাধা বিপত্তি অতিক্রম করে লক্ষ্যস্থলে পৌঁছতে হয়। দিন নেই রাত্রি নেই, জীবন একটানা বয়েই চলেছে। মাঝে মাঝে সেই জীবনে বন্যা আসে, মাঠ ঘাট সব ভাসিয়ে দেয় সেই বন্যাতে। কিন্তু আবার একসময় সেই স্রোত স্তিমিত হয়ে আসে, আবার একটানা বয়ে চলে দূর সমুদ্রকে লক্ষ্য করে। ছোটবেলায় দীপঙ্কর কথাটা বিশ্বাসও করেছিল। সেই ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে উৎপত্তি হয়েছিল তার। তারপর দিনে রাত্রে দুর্নিবার গতিতে কেবল এগিয়েই চলেছে সে। প্রথমে কালীঘাট, তারপর ভবানীপুর, তারপর টালিগঞ্জ বালিগঞ্জ, আর তারপর সমস্ত কলকাতা, সমস্ত পৃথিবীতে যেন সে পরিব্যাপ্ত হতে চলেছে। কিন্তু বড় হবার পর দীপঙ্করের মনে হয়েছিল নদী নয়, যেন আকাশ। মানুষের জীবনটা যেন আকাশ। যে আকাশ ফ্রেমে আটা জানালা দিয়ে দেখা যায় সেই আকাশ নয়। সেই আকাশ যেখানে দিক চক্রাবালের শেষ সীমারেখাটা পর্যন্ত ভাস্বর, যেখানে দিনের বেলায় সূর্য উঠলে উজ্জ্বল হয়, সুস্পষ্ট হয়, আবার রাত্রি হলে যেখানে রহস্যের হাতছানি রোমাঞ্চিত হয়ে ওঠে। মানুষের সেই আকাশে সুখ দুঃখ স্মৃতি বিস্মৃতির গ্রহ তারা নীহারিকা ধূমকেতুর দল কত খেলা খেলে চলেছে। শীতে শরতে বর্ষায় কত তার রূপ, কত তার আলো আঁধারে। কখনো ঘন হয়ে আসে দুর্যোগের মেঘ, কখনো উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়ে আনন্দের সূর্য কিরণ, কখনো আবার সজল হয়ে আসে বর্ষার লাবণ্য, কখনো আবার রুক্ষ কঠিন হয়ে আসে
দৈন্যের গ্রীষ্ম। কাউকে কি ভুলতে পারে আকাশ? কাউকে কি ত্যাগ করতে পারে? সবাইকে নিয়েই তো মানুষ, সবাইকে নিয়েই তো দীপঙ্কর। দীপঙ্করের আকাশেও তো এমনি করে কত বর্ষা, কত শরৎ, কত ধূমকেতুর উদয় হয়েছে। কাউকে তো ভুলতে পারেনি সে। আজ এতদিন পর সেই আকাশটার দিকে চেয়ে দেখলে মনে হয় যেন সবাই রয়েছে সেখানে, কেউই হারিয়ে যায়নি। কিছুই হারায় না মানুষের জীবনে, নইলে এত কথা মনে থাকলো কি করে? সেই দিন বোধহয় ধূমকেতুর মতো সতী এসে উঠেছিল তাদের বাড়িতে। দীপঙ্করের অন্তত তাই মনে হয়েছিল। একতলা গিয়ে ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল সেই রোয়াকের ওপর। সত্যি এলো, সত্যিই এলো। কিন্তু এখন এখন কি করবে সে? যেদিন বর্মা থেকে প্রথম সতী ঈশ্বর গাঙ্গুলির লেনের বাড়িতে এসেছিল, সেই দিনকার আশার সঙ্গে এই আশার কত তফাৎ। দীপঙ্কর বললে, তুমি যে এমনি করে চলে এলে, তারপর? সতী বললে, তারপর কি? বারে, তারপরের কথা ভাবতে হবে না? সনাতনবাবু, তোমার শাশুড়ি, তোমার শ্বশুরবাড়ির বংশমর্যাদা, সেসব কথা কিছু ভাবতে হবে না? কাশি যেন কেমন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছিল সতীর দিকে। সে নতুন লোক, সে সতীকে কখনো আগে দেখেনি। দীপঙ্কর তাড়াতাড়ি তাকে গিয়ে চা জলখাবার করতে বলে এসেছিল। তখনও ভালো করে ভোর হয়নি। দীপঙ্করের বিছানা তখনও অগোছালো। দীপঙ্কর ঠিক তখনই সতীর মুখোমুখি দাঁড়াবার জন্য প্রস্তুত নয়। দীপঙ্করের আকাশ তখন ঝাপসা। সেই আকাশে তখনও যেন সূর্যোদয় হবার লগ্ন হয়নি, তার আগেই যেন মেঘ করে এলো। সতী দীপঙ্করের বিছানাতে দীপঙ্করের বালিশের ওপর মাথা নিয়ে তখন শুয়ে পড়েছে। সতী বললে, আমি একটু ঘুমোই তোমার বিছানায়, কতদিন যে প্রাণ ভরে ঘুমোতে পারিনি। কিন্তু ওরা যদি খবর পায়, ওরা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে? সতী সেই কথার উত্তর না দিয়ে বললে, তোমার চাকরকে কিছু খাবার করতে বলেছ? আমি কতদিন কিছু খাইনি জানো। দীপঙ্কর বললে, মা এখন থাকলে খুব ভালো হতো, কিন্তু আমি তো চা খাই না, তবু কিছু জলখাবার করতে বলে এসেছি। সতী বললে, আর ভাতও খাবো সকাল সকাল, পেট ভরে ভাত খাবো অনেক দিন পর। দীপঙ্কর বললে, আচ্ছা, তার ব্যবস্থা আমি করছি, তুমি বরং মার বিছানাটায় গিয়ে সব। কেন? এই বিছানায় কী দোষ হলো? দীপঙ্কর বললে, হ্যাঁ, আসলে চাদর বালিশ সব ময়লা কিনা, আমি ফর্সা চাদর পেতে দিচ্ছি মার বিছানায়, ওখানে শোয়াতেই তোমার পক্ষে ভালো, এসো। সতী বললে, আমার এখন আর উঠতে ইচ্ছে করছে না। এই বলে চাদরটা টেনে নিয়ে আরাম করে চোখ বুজল। তারপর শুয়ে শুয়ে চোখ বুজেই বললে, অনেক দিন থেকেই ভাবছিলাম তোমার এখানে চলে আসব, কিন্তু কিছুতে সুযোগ পাচ্ছিলাম না। এত কড়া পাহারা চারদিকে, আজ দারোয়ানটা একটু ঘুমিয়ে পড়েছিল, সেই ফাঁকেই চলে এসেছি। তাও হাজরা রোডের কাছে ট্যাক্সির জন্য একটু দেরি হয়ে গেল, নইলে বেরিয়েছি তো সেই রাত 3:30-র সময়। দীপঙ্কর বললে, সনাতনবাবু কিছুই জানতে পারেননি? সতী বললে, সেই মানুষে তখন মাঝরাত্রি নাক ডাকিয়ে আয়েশ করে ঘুমোচ্ছেন তখন, কিন্তু ঘুম থেকে উঠে যখন দেখবেন তুমি পাশে নেই, তখন? সতী বললে, তখন আবার পাশ ফিরে শোবেন? সে কি, তোমার জন্য ভাবনা হবে না তার? তার স্ত্রী কোথায় গেল, তিনি একবার খোঁজও করবেন না? সতী হাসল, বললে, আমি কি এক ঘরে শুতাম নাকি যে তিনি টের পাবেন? আর তিনি যদি আমার খোঁজ করবেন, তাহলে আমার ভাবনা কিসের? খোঁজ করলে তো আমি বেঁচে যেতাম, তবুও বুঝতাম আমার জন্য তার একটু ভাবনা অন্তত হয়। কি বলছো তুমি সত্যি?
নিজের স্ত্রী কোথায় গেল তার খবর নেবেন না তিনি? তাই কি কখনো হয়? সতী চোখ বুজেই বললে, হয় হয়। তুমি আর কটা স্বামী দেখেছ, আর কটা স্ত্রী বা দেখেছ তুমি জীবনে? কিন্তু এটা যে বিশ্বাস করতে পারছি না আমি। তুমি হঠাৎ বলা নেই কওয়া নেই একেবারে আমার এখানে এসে উঠলে, আর তারপর আমার মাও নেই আবার বাড়িতে। এ তো বড় মুশকিল হলো দেখছি। সতী বললে, মাসিমা তো 2 দিন পরেই আসবে, তার জন্য আবার তাড়াতাড়ি কিসের? আমার খাওয়া দাওয়ার কথা ভাবছ? সে তুমি যা খাবে আমিও তাই খাবো। দীপঙ্কর কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারলে না, বললে, না না, সেই কথা ভাবছি না। সতী বললে, তাহলে খরচের জন্য ভাবছ? সে যা খরচ হয় আমি না হয় পরে শোধ করে দেব। দীপঙ্কর হাসল না। সতীর রসিকতায় হাসবার মতন মনের অবস্থা তখন ছিল না। সতী নিজেই আবার বলতে লাগলো, এই এক কাপড়েই চলে এসেছি, 2-একটা শাড়ি আমায় কিনে দিতে হবে, তা সেই টাকাটাও বাবার কাছ থেকে নিয়ে পরে তোমায় শোধ করে দেব। কাশি নিজের বুদ্ধি খাটিয়ে জল খাবার করে এনে দিলে। সতী খাবারের গন্ধ পেয়ে নিজেই উঠে বসল, বললে, এগুলি সবই আমার? দীপঙ্কর বললে, হ্যাঁ, সবই তোমার। যদি এতে না পেট ভরে আরও দিতে বলবো। সতী বললে, যখন ঘাড়ে এসে পড়েছি তখন তোমাকে তো একটু কষ্ট করতে হবে বই কি। কিন্তু আর ফিরে যাওয়া যায় না। কোথায়? প্রিয়নাথ মল্লিক রোডে, তোমার শ্বশুর বাড়িতে। সতী বললে, ওখান থেকে যখন একবার চলে এসেছি তখন আর যাব না। তাহলে কোথায় থাকবে? কেন এখানে? দীপঙ্কর চমকে উঠল, বললে, আমার এখানে? সতী বললে, ভয় পেও না, যা খরচ লাগবে সব আমি দিয়ে দেব। দীপঙ্কর বললে, খরচের কথা বলো না, কিন্তু আমার এখানে তোমার একদিনও থাকা চলবে না। কেন? আমার কিন্তু কোনো অসুবিধে হবে না। আর তোমারই বা কিসের অসুবিধে? দীপঙ্কর বললে, আমার অসুবিধে আছে। কিসের অসুবিধে? তোমার এখানে তো অনেকগুলো ঘর রয়েছে। দীপঙ্কর বললে, কিন্তু রাত্রে কোথায় থাকবে? সতী বললে, কেন, এই ঘরেই। আর যদি এই ঘরে থাকলে তোমার অসুবিধে হয়, না হলে পাশের ঘরে মাসিমার বিছানা রয়েছে। তবুও হবে না। কেন? মাসিমার বিছানাটা তো খালিই পড়ে রয়েছে, ওতে শুলে দোষ কি? দীপঙ্কর বললে, দোষ আছে। বাড়িতে মা থাকলে কিছু বলতুম না, কিন্তু যতদিন মা না আসছে ততদিন এক বাড়িতে তোমার সঙ্গে আমার থাকা চলে না। হয় তুমি এখানে থাকো, তাহলে আমাকে অন্য জায়গায় অন্য কোথাও গিয়ে রাত কাটাতে হয়, আর নয়তো। সতী বললে, রাতটাকেই বুঝি ভয়? দীপঙ্কর বললে, ভয় থাকুক আর না থাকুক, তুমি এই বাড়িতে থাকলে আমার থাকা চলবে না। আর তাছাড়া তুমি এরকম করে হুট করে চলেই বা এলে কেন? শাশুড়ি সকলেরই ওই রকম হয়। কিন্তু সনাতনবাবু তো কোনো অন্যায় করেননি, তিনি তো দেবতুল্য লোক। তার সঙ্গেও তুমি বনিবনা করে চলতে পারলে না? তাহলে সংসারে কার সঙ্গে তুমি ঘর করবে? এটুকুই সহ্য করতে না পারলে কেন মেয়ে মানুষ হয়ে জন্মেছিলে? সতী হঠাৎ যেন কেমন গম্ভীর হয়ে গেল। দীপঙ্করের মুখের দিকে একবার চাইলে, বললে, তুমি ঠিকই বলেছ দীপু, মেয়ে মানুষ হয়ে জন্মানোটাই আমার অপরাধ হয়ে গিয়েছিল। এই বলে সতী উঠে দাঁড়ালো, বিছানার চাদরটা ঠেলে সরিয়ে দিয়ে বললে, আমারই ভুল হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এত বড় কলকাতা শহরে অন্তত একটা জায়গায় আমার আশ্রয় মিলবে। দীপঙ্কর বললে, কি হলো, উঠলে যে? সতী বললে, দয়া করে শুধু একটা ট্যাক্সি ডেকে দাও, আর যদি সম্ভব হয় কিছু টাকা দাও আমাকে।
পরে আমি সব শোধ দিয়ে দেব। সঙ্গে করে কিছু টাকা করি আনতে পারিনি আমি। কিন্তু কোথায় চললে তুমি? সত্যি তখন গায়ের শাড়িটা ঠিক করে নিয়েছে। বললে, এ তো বড় মুশকিল হলো দেখছি। তুমিও থাকতে দেবে না, আবার কৈফিয়তও চাইবে। দীপঙ্কর বললে, কিন্তু আমি তো তোমাকে এক্ষুনি চলে যেতে বলিনি। বলেছি রাতটা এখানে তোমার কাটানো উচিত নয়। সতী বললে, তুমি এখনো সেই ছেলে মানুষটি রয়ে গেলে দীপু। এত বয়স হলো, এখনো এত ভীরু, এখনো এত ভয়। আমার সঙ্গে এক বাড়িতে রাত কাটালে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে? এই তোমার পৌরুষ? এত ঠুনকো তোমার চরিত্র? নিজের ওপর তোমার এতটুকু বিশ্বাস নেই? বলে সত্যি সত্যি সতী দরজার দিকে এগিয়ে গেল। আবার বললে, সত্যি আমারই ভুল হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আর যেখানেই যা কিছু হোক, এখানে অন্তত আমার দরজাটা খোলা আছে। দীপঙ্কর বললে, সতী শোনো, শোনো সতী। সতী তখন সিঁড়ি দিয়ে নামতে শুরু করেছে। বললে, আজকের মধ্যে যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। তুমিও যখন তাড়িয়ে দিলে, তখন আর একটা জায়গার সন্ধান আজকেই করতে হবে আমাকে। দীপঙ্কর পেছনে নামতে নামতে বললে, তুমি ভুল বুঝলে আমাকে সতী। আমি তো তোমাকে চলে যেতে বলিনি। সতী ততক্ষণে নেমে গিয়েছিল একতলায়। সদর দরজাটা লক্ষ্য করেই সোজাই যাচ্ছিল। দীপঙ্কর পেছন পেছন গিয়ে বললে, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? সতী এই কথার কোনো উত্তরই দিলে না। ভোরবেলা যেমনভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, ঠিক সেইভাবেই আবার চলে যাচ্ছিল। তখনও বেশি বেলা হয়নি। সতীর কি সত্যি মাথা খারাপ হয়েছে? সতী কি সত্যি একলা রাস্তায় বেরিয়ে পড়বে নাকি? সতী গিয়ে সদর দরজার খিলটা খুলতে যেতেই দীপঙ্কর তার হাতটা চেপে ধরেছে। বললে, কোথায় যাবে তুমি? যাবে কোথায়? সতী মুখ ফিরিয়ে দীপঙ্করের দিকে চাইলে। দীপঙ্কর আবার বললে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যেতে হয় পরে যেও। এক্ষুনি কি তোমায় যেতে বলেছি আমি? রাত্রে তোমায় থাকতে বারণ করেছি, তাই বলে এক্ষুনি চলে যেতে হয়? সতী বললে, তোমার ছেলে মানুষের বয়স থাকতে পারে, কিন্তু আমার নেই। আমায় যেতে দাও। কিন্তু কোথায় যাবে তুমি? যেখানেই যাই না, তোমার জেনে কি লাভ? দীপঙ্কর বললে, পাগলামিরও একটা সীমা আছে। শেষকালে কি একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসবে নাকি? কলকাতা শহরে একলা কোথায় যাবে? কার কাছে যাবে? কে আছে তোমার এখানে? সতী বললে, তুমি হাত ছাড়ো আমার। আমি নিজে ট্যাক্সি ডাকতে পারবো। দীপঙ্কর এইবার কঠিন হয়ে উঠল। সতীর হাতটা আরও জোরে চেপে ধরল। বললে, না, আমি যেতে দেব না। সতী দীপঙ্করের দিকে চেয়ে চুপ করে রইল। দীপঙ্কর বললে, চলো, ওপরে চলো। রাত্রের এখনো অনেক সময় আছে, অনেক ভাববারও সময় পাওয়া যাবে। একবার যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছো, তখন মাথা ঠান্ডা করে সব ভাবতে হবে। এখন চলো, ওপরে চলো। সতী বললে, কিন্তু ওখানে আমি ফিরে যাব না। কেন? কি এমন দোষ করেছে ওরা? সংসারে বাস করতে গেলে এরকম একটু সহ্য করতেই হয়। সতী বললে, সেসব তুমি বুঝবে না। দীপঙ্কর বললে, তাহলে তুমি এখানে থাকো, আমি বরং সনাতন বাবুকে ডেকে নিয়ে আসি। দুজনে বোঝাপড়া করে তারপর যা ঠিক হবে তাই করবে না হয়। সতী বললে, বোঝাপড়ার দিন আমাদের চলে গেছে। দীপঙ্কর বললে, স্বামী স্ত্রীতে তো এরকম রাগ হয়েই থাকে, কত ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তাই বলে কি এমন করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে আছে? সতী বললে, তোমার সঙ্গে আমি তর্ক করতে আসিনি দীপু। আমি যখন এসেছি তখন সব ভালো মন্দ বিচার করেই তবে এসেছি। সুতরাং আমাকে তুমি আর বোঝাতে এসো না। হয় এখানে আমাকে থাকতে দাও,
আর না হয় আমার যেদিকে দু চোখ যায় যেতে দাও। এত বড় কলকাতা শহরে একটা মানুষের জায়গা হবেই। দীপঙ্কর বললে, আমি তো তোমাকে তাড়িয়ে দিইনি, আমি তো শুধু বলেছি তুমি ওপরে চলো। তুমি আগে কথা দাও আমাকে এখানে থাকতে দেবে। আমার যতদিন ইচ্ছে ততদিন আমাকে থাকতে দেবে। দীপঙ্কর বললে, তা থাকো না তুমি, আমি কি আপত্তি করেছি? মা নেই তাই বলছিলাম। মা থাকলে তোমাকে থাকতে দিতে কেন আপত্তি করব? তুমি যতদিন ইচ্ছে থাকো, খাও, আমার কি? আমার কিসের অসুবিধে? তারপর সতীর হাতটা ধরে টানতে লাগলো, বললে, চলো এখন ওপরে চলো। সতী আবার ওপরে উঠল। দীপঙ্কর বললে, এখনো তোমার সেই ছোটবেলাকার তেজ রয়েছে দেখছি, ঠিক সেই আগেকার মতন। সতী ওপরে উঠে একটা চেয়ারে বসলে। দীপঙ্কর বললে, খুব ক্লান্ত লাগে তো শুয়ে পড়ো না, সারা রাত তো ঘুমোওনি বলছো, তারপর খাবার সময় ডেকে দেব। সতী আবার বিছানায় গিয়ে হেলান দিলে বালিশে। সত্যি যেন বড় ক্লান্ত দেখাচ্ছিল সতীকে। আবার চোখ বুজল, বললে, তুমি আজ আপিসে যাবে না? হ্যাঁ, তা তো যেতেই হবে। সতী আবার জিজ্ঞেস করলে, মাসিমা কবে আসবে? দীপঙ্কর বললে, মা আজ এতক্ষণে বোধহয় পৌঁছে গেছে কাশিতে। আজ যদি চিঠি ফেলে তাহলে কাল পাবো, আর 3-4 দিনের মধ্যেই এসে যেতে পারে। আর তাছাড়া আমাকে ছেড়ে মার তো এই প্রথম বাইরে যাওয়া, মা একদিনও টিকতে পারবে না। তারপর একটু হেসে বললে, জানো, তুমি আসার ঠিক আগে আমি মাকে স্বপ্নে দেখছিলুম যেন মা মাঝপথ থেকে ফিরে এসেছে, আর এমন সময় ঘুম ভেঙে গিয়ে দেখি তুমি। সতী কিছু কথাই বললে না। দীপঙ্কর বললে, মার ঘরে তোমার বিছানা করে দেব? সতী বললে, কেন? এখানে তো আমার কোনো অসুবিধে হচ্ছে না। দীপঙ্কর বললে, না না, একটু নিরিবিলিতে ঘুমোতে পারতে। আমার কোনো অসুবিধেই হচ্ছে না। দীপঙ্কর বললে, আচ্ছা তাহলে তুমি ঘুমো, আমি দেখি গে কাশি কতদূর কি করছে। যেতে গিয়েও আবার ফিরে দাঁড়ালো দীপঙ্কর, বললে, আরেকটা কথা, তুমি কি খাবে আজ? মাছ না মাংস? না কি বলো তো? মা তো বাড়িতে নেই, আমাকে সব ভাবতে হবে। সে যা খুশি তোমার, তুমি করো, তুমি যা খাবে আমিও তাই খাবো। এই বলে সতী ওই পাশ ফিরে শুলো। দীপঙ্করের পাশ বালিশটা নিয়ে বালিশে মাথা গুজে দিলে।